নমস্কার। সবার আগে তো গোরখপুরের মাননীয় জনতাকে আমার অনেক অনেক প্রণাম। আমাকে বাবা গোরখনাথের এই নগরীতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আপনারা যে মান সম্মান দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা জানেন যে আমি এসেছি আপনাদের এই নগরের হিরো, এই প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কিছু প্রশ্ন করার জন্যে। 5 বছরে উনি যা কাজ করেছেন তার হিসেব নিকেশ নেওয়ার জন্যে। যারা মুখ্যমন্ত্রী হন তাদের দায়িত্ব থাকে, সব থেকে বেশি অভিযোগ তাদের বিরুদ্ধেই ওঠে, সব থেকে বেশি প্রশ্ন তাদেরই করা হয়ে থাকে। আমি আমন্ত্রণ জানাচ্ছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে। মোদিজি, এই যে গোরখপুরের সুসভ্য নগরী, এটা আপনার কর্মভূমি এবং মানুষের ভালোবাসা তো দেখাই যাচ্ছে। এটা সেই নগর যেখান থেকে স্লোগান উঠেছিল যে গোরখপুরে যদি থাকতে হয় তাহলে যোগী যোগী বলতে হবে। তো সবার আগে আমি এটাই জানতে চাইবো যে আপনি গোরখপুর থেকেই কেন নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? গোরখপুর, আমি সবার আগে রাজাতজি আপনাকে, আপনার পুরো পরিবারকে আমার পক্ষ থেকে গোরখপুরে স্বাগত জানাচ্ছি। আর এটা শিবের নগরী, আর আপনার আগমন আপনার জন্য এবং পুরো চ্যানেলের জন্য, পুরো প্রদেশ এবং দেশের জন্য মঙ্গলময় হোক, এটাই আমার কামনা। গোরখপুর আমার কর্মভূমি। 5 বার গোরখপুরের জনতা আমাকে গোরখপুর থেকে সাংসদ করে পাঠিয়েছেন। আর যখন পার্টি আমার কাছে অপশন চেয়েছিল যে আপনি কোথা থেকে নির্বাচনে দাঁড়াতে চান, আলাদা আলাদা জায়গা থেকে অফার ছিল। তো আমি বলি যে না, আমি গোরখপুর থেকেই নির্বাচন লড়ব। কারণ গোরখপুরের অর্থ খুবই স্পষ্ট যে গোরখপুরে এখানে স্বতঃস্ফূর্ততার সাথে এখানকার প্রত্যেক নাগরিক নির্বাচনের প্রক্রিয়ার সাথে যুক্ত হয়, আর এখানে নির্বাচনে সঠিক ফলাফল নির্ণয় করে। আর সেই জন্যই আমি গোরখপুরের জনতার ভরসায় এখানকার নির্বাচন ছেড়ে স্বয়ং সারা প্রদেশে প্রচার করার কাজে ভারতীয় জনতা পার্টির জন্য নিজে নিজে ঘুরছি। আমি নিজে ঘুরে বেড়াচ্ছি। আমার মনে হয় যে এর চেয়ে বেশি কিছু বলার প্রয়োজন নেই। গোরখপুরবাসীদের ভালোবাসা। যোগীজি, গোরখপুরের মানুষ তো আপনাকে সন্ন্যাসী রূপে দেখেছে, কিন্তু আপনার বিরোধীরা বলে যে সন্ন্যাসী তো হয়ে গেছে, পরিবার বলে কিছু নেই। সংসারী লোকেদের সমস্যা কিরকম, পরিবার যাদের থাকে তাদের কি কষ্ট, এটা সন্ন্যাসী কি করে জানবে? সংসারী লোকেদের স্বার্থ তো প্রত্যেকেই দেখেছে। ওদের জন্য পরিবারের অর্থ হলো যে নিজের বংশের মধ্যেই ওদের পরিবার সীমিত থাকে, তার বাইরে দৃষ্টি যেতই না। আর যদি আমার কথা বলেন তাহলে উত্তরপ্রদেশের 25 কোটি জনতাকে আমি পরিবার বলে মনে করি, ওদের সুখ দুঃখের সহভাগী বলেই ভাবি। এখন আপনি দেখুন, যখন করোনার দ্বিতীয় ওয়েভ আসে, তো আমারও করোনার ঝাপটা তো লেগেই ছিল। যে মুহূর্তে আমার রিপোর্ট নেগেটিভ আসার পরে সেই সময়ের পরিস্থিতি দেখে আমি ঠিক করি যে আমি বরং নিজে মাঠে নামব। আর আমি মাঠে নেমে পড়ি। আলাদা আলাদা অঞ্চলে আমি যাই। একটা অঞ্চলে গিয়ে
আমি ওখানকার রিপোর্টটা চাই, জানতে চাই কতজন এখানে পজিটিভ আছে। আমাকে বলা হয়, আমার কাছে অনেক মহল্লার নামও বলা হয়, তো আমি তার থেকে একটা চিহ্নিত করি। আর সেটাই তখন, কারণ আমার নিজেরও ওই সময় নেগেটিভ এসেছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রীজি আমাকে এই জন্য সাবধান করেছিলেন যে আপনার বাইরে যাওয়া উচিত নয়, কারণ পোস্ট কোভিড কমপ্লিকেশনস হতে পারে আর দীর্ঘ সময়ের জন্য সমস্যা হবে। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্যই কিন্তু আমি দেখছিলাম যে আলাদা আলাদা সংস্থার দ্বারা যে ধরনের নেতিবাচকতা তৈরি করা হচ্ছিল, সেই সময় আমার মথুরার একটা গ্রামে যাওয়ার সুযোগ হয়েছিল। গ্রাম আর শহরাঞ্চল ছিল সেটা। আমি একটা দরজায় কড়া নাড়ি। আমাকে বলা হয় যে এখানে ২ জন কোভিড পজিটিভ। তো আমি দরজায় কড়া নাড়ি, তো ওরা গেটের কাছে আসে। উনি আমাকে দেখেন। সেই সময় তো পরিস্থিতি এমন ছিল যে আমার সাথে বেশি লোকজনও থাকতো না। সবাই দূরে দূরেই দাঁড়িয়ে ছিল। তো ওই পরিবারের যে মহিলা ছিলেন তিনি গেটটা খোলেন। উনি আমাকে দেখেন, "আরে, আপনি যোগীজি?" আমি বললাম, "হ্যাঁ।" "আমি কি সত্যিই দেখছি?" আমি বললাম, "কেন? আপনি এখানে কিভাবে?" আমি বলি যে, "আমি জানতে পেরেছি যে আপনারা এখানে কোভিড হয়েছে, তাই আপনাদের অবস্থা দেখতে এসেছি।" তো তাড়াতাড়ি নিজেদের ঘরের ভেতরে যান, নিজের স্বামীকেও ডেকে আনেন। দেখুন, যোগীজি এখানে এসেছেন, কিন্তু ওনার তো আসা উচিত ছিল না। আমি বলি, "কেন?" "আরে সাহেব, আপনি বাঁচলে পুরো উত্তরপ্রদেশকে বাঁচাতে পারবেন। আর আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আপনার তো নিজেরও ইনফেকশন থেকে বাঁচা উচিত।" তো আমি ওনাকে বলি, আমি ওনাদের এটাই বলি যে, "দেখুন, আরে আপনিও তো উত্তরপ্রদেশেরই। তো প্রদেশের প্রতিটি মানুষের কথা ভাবা তো আমার দায়িত্ব। হ্যাঁ সাহেব, দেখুন, আপনি চিন্তা করবেন না। প্রতিদিন আপনাদের কার্যালয় থেকে আমাদের কাছে ফোন আসে, খোঁজ খবর নেওয়ার জন্য ফোন আসে। ডাক্তারের টিম আমাদের খোঁজ নিয়ে যান প্রতিদিন। জেলার টিম আমাদের খোঁজ খবর করেন। আর এতটা তো কোনো পরিবারেরও যদি কারো শরীর খারাপ হয়, এত খোঁজ তো পরিবারের লোকেরাও করে না। তাহলে চিন্তা কিসের? যখন আমাদের খোঁজ নিচ্ছে, সাথে সাথে আমারও দায়িত্ব ছিল যে আমি পুরো প্রদেশের খবরটাই নিই। আমি সিস্টেম তৈরি করেছি। একজনের প্রয়োজন মতো উপযুক্ত সুবিধা দেওয়া আমাদের দায়িত্ব। সেই কার্যকর্মের সঙ্গে আমরা যুক্ত ছিলাম। আর সেই জন্য ওই পীড়াকে একজন যোগীই বুঝতে পারবে। যত সংসারী ছিল না, যারা উত্তরপ্রদেশ আগে শাসন করেছে, তাদের মধ্যে কজন আছে যারা করোনা কালে বা তার আগে কোনো বিপদকালে, এই ধরনের বিপদকাল, প্রদেশবাসীদের পাশে দাঁড়িয়েছে? কখনো না, কোনোদিনও না। কিন্তু যোগীজি, এনাদের এই সমবেদনা, আমি সত্যি কথা বলছি, আজকে ৫ বছর শাসন করার পর ভারতীয় জনতা পার্টির প্রতি, মোদিজির প্রতি আর যোগীজির প্রতি জনতার যে সমবেদনা, এই সংসারী এবং পরিবারওয়ালা মানুষদের প্রতি কোনো সমবেদনা এখন আর নেই। কারণ জনতার জানা আছে, উত্তরপ্রদেশের জনতা পরিষ্কার করেই জানে এদের সমবেদনা উত্তরপ্রদেশের জনতার প্রতি কখনোই ছিল না। এদের সমবেদনা হয় নিজের পরিবারের প্রতি অথবা মাফিয়াদের প্রতি ছিল, পেশাদার মাফিয়ার অপরাধীদের প্রতি ছিল, অথবা সন্ত্রাসবাদীদের প্রতি ছিল। প্রদেশের জনতার প্রতি কখনোই ছিল না। কিন্তু রাজনীতিতে দেখুন, পরিবার থাকার সুবিধেও তো থাকে। করহলে যখন অখিলেশ যাদব ক্যাম্পেইন করতে যান, তখন মুলায়ম সিং যাদবও ছিলেন, চাচাও ছিলেন, ভাইপো ছিলেন, আরও মানুষ ছিলেন। দেখুন, এটাই তো আমরা বলছি না, যে ওদের জন্য ওদের পরিবার প্রচার করছিল, আমার জন্য আমার পরিবার প্রচার করবে। রাহুল গান্ধীও নিজের বোনকে উত্তরপ্রদেশের ময়দানে নামিয়েছেন। আর আপনার বোনের কিছু ছবি আমি দেখেছি, আমি আপনাদের দেখাতে চাই যে কেমনভাবে উনি থাকেন আর কি অবস্থায়। আমি জানতে পেরেছি যে ওনার কাছে লোকেরা গেলে তাদের কাছে উনি জানতে চান উত্তরপ্রদেশের কি অবস্থা। এই ছবিগুলো একবার দেখুন।
কয়েক কিলোমিটার পায়ে হেঁটে বাড়ি থেকে আসেন, নিজের চায়ের দোকান চালান আর প্রসাদের দোকান চালান। তো আপনার মনে হয় না যে সবাই নিজের পরিবারের খেয়াল রাখেন? তো আপনিও একটু রাখুন। আমি তো শুধু একজন যোগী, আর আমার পুরো প্রদেশের খেয়াল রাখার দায়িত্ব। আর আমি মনে করি যে একজন মুখ্যমন্ত্রীর রূপে আমি আমার রাজধর্মের শপথ নিয়েছি, পরিবারের নয়। এটা তো ঠিক আছে যোগীজি, আপনি পরিবারের খেয়াল না রেখে সন্ন্যাসী হিসেবে পুরো প্রদেশের প্রতি মনোযোগ দেন। নিজের বোনের প্রতি মনোযোগ না দিয়ে উত্তরপ্রদেশের বোনেদের খেয়াল রাখেন। কিন্তু কিছু বোনের দেখা হয়েছে আমার সাথে, মুসলিম বোনেরা, তারা বলেন যে যোগীজি যেমন পড়তে চান তেমন তো পড়ে নেন, কিন্তু আমাদের হিজে পড়তে দেন না। দেখুন, আমার কারো কোনো পোশাকে কোনো আপত্তি নেই। ঘরের ভেতর কে কি পড়ছে, বাজারে কে কি পড়ছে, সার্বজনীন স্থানে কে কি পড়ছে, তাতে আমাদের আপত্তি করার কোনো অধিকার নেই। কিন্তু একটা কথা আমি মেনে চলি, যে দেশের ব্যবস্থা সংবিধান অনুযায়ী চলা উচিত। এটা সবার ভালোর জন্য। দেশে যদি সংবিধান না থাকে, তাহলে কি ৩ তালাকের মতো কুপ্রথাকে আমরা কি আটকাতে পারতাম? কখনো না। আর সেই জন্যই ব্যক্তিগত আস্থা, এমন নয় যে ভারতের মধ্যে অন্য পথ এবং সম্প্রদায় থাকবে না। কুম্ভের মতো মহাপর্ব এখানে হয়, এবং কুম্ভের মতো মহাপর্বের সময়ে একটা সময় এমন ছিল যে কোন আখড়া আগে স্নান করবে তা নিয়ে সংঘর্ষ হতো, লড়াই চলত, ঝগড়া করত, রক্তারক্তি হতো। কিন্তু জাতীয় একত্বতা মাথায় রেখে সবাই নিজের অহংকারকে শান্ত করেছে এবং সবাই মিলে একত্রিত হয়ে নিজেদের সহমতের ভিত্তিতে এই কার্যক্রম ঠিক করেছে। কিন্তু আমার ব্যক্তিগত আস্থা আমার নিজের জায়গায়। আমার সেই আস্থা দেশের ওপরে চাপাতে পারি না। অন্তত আমাদের সবার জন্য, আমাদের সবার সুরক্ষা, আমাদের সবার সম্মান, একই ধর্ম, সে ওই রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম ছাড়া যদি কোনো ব্যক্তি, কোনো সংস্থা যদি মনে করে যে সুরক্ষিত থাকবে, সমৃদ্ধ হবে, আমার মনে হয় সেটা তার মনের ভুল। আমাদের নিজেদের রাষ্ট্রধর্মকে যে কোনো পরিস্থিতিতে পালন করতে হবে। আর যদি সংস্থার কথা বলি, বালিকা স্কুলে যাচ্ছে, স্কুলের যে নির্ধারিত ড্রেস আছে সেটা পরলে বেশি ভালো হবে, তাই না? একজন বালক নির্ধারিত ড্রেসে থাকবে, সেটাই তো ভালো হবে, খুব ভালো হবে সেটা। আর না হলে তো আজকে আপনি এটা স্কুল কলেজের জন্য বলছেন, কালকে ফোর্সেও একই দাবি উঠবে। আপনি দেখতেই থাকবেন, মাননীয় আদালতও এই সম্পর্কে অনেকবার স্পষ্ট ভাষায় বলেছে যে কোনোভাবেই ফোর্সে আমাদের সরকার এমন অনুমতি দেবে না যাতে ওখানে কোনো সম্প্রদায় বিশেষের প্রতিনিধিত্ব করবে। সঠিক অর্থে এর একটা সেকুলার স্ট্যাটাস থাকা উচিত। আর সেই ভাবনাকেই আমাদের সম্মান জানাতেই হবে। প্রতিষ্ঠানের অনুশাসনকে অগ্রাহ্য করার অনুমতি এবং অনুশাসনহীনতাকে প্রচারের সুযোগ দেওয়া উচিত নয়, এটা মনে আপনি রাখবেন। স্কুলের কথা বলছেন, কিন্তু ওবিসি সাহেব তো কর্ণাটকে একটা ইস্যু এখানে নিয়ে এসছেন, আর উনি তো বলছেন যে একদিন হিজাব পরা কোনো মহিলা এদেশের প্রধানমন্ত্রী হবে। দেখুন, আমি তো শ্রীমান ওবেসিকে একটা কথাই বলবো, উনি শুধু এটা বলুন যে উনি কি সত্যি সত্যিই মুসলিম মহিলাদের স্বাবলম্বন চান, ওদের মঙ্গলের জন্য কাজ করতে চান,
তাহলে ওনার ৩ তালাকের কুপ্রথা বন্ধ করার জন্য এই আইনকে সমর্থন করা উচিত। যদি সমর্থন করেন তাহলে আমরা মানব যে বাস্তবেই উনি মুসলিম মহিলাদের মঙ্গল চান। কিন্তু অর্ধেক মানুষকে আপনি ন্যায় থেকে এবং সম্মান থেকে বঞ্চিত রাখতে পারেন না। এখনো অনেক মানুষ আছেন যারা ৩ তালাকের বিরুদ্ধে বানানো আইনের বিরোধিতা করেন। দেশের ভেতরে যখন ৩ তালাকের বিরুদ্ধে আইন তৈরি হয়েছিল, আমি গর্বিত যে সবার আগে আমি ওটা চালু করেছিলাম ইউপিতে। আমি এ বিষয়ে সম্মেলন করেছিলাম। যত তালাকপ্রাপ্ত মহিলা ছিলেন আমি তাদের সবাইকে লখনৌতে ডেকে এনে তাদের সম্মান দেখিয়েছিলাম। ৩ তালাকের বিরুদ্ধে এই আইন এক ঐতিহাসিক আইন, অর্ধেক জনসংখ্যার গৌরব এবং সম্মানের সঙ্গে যুক্ত এটা। কিন্তু যখন স্লোগান ওঠে না, উত্তরপ্রদেশে বাহুবলী নয় বজরংবলী, তখন তো বুক কেঁপে ওঠে না লোকেদের? দেখুন, উত্তরপ্রদেশে এখন মাফিয়ারাজ আর পেশাদার অপরাধীদের দিন চলে গেছে। এই দিন আর ফিরে আসবে না। আর আমার মনে হয় না যে ১০ই মার্চের পর এদের আর কোথাও দেখা যাবে। আমার তো মনে হয় না। অনেক এমন মানুষ আছে যারা নির্বাচন ঘোষণার পরে প্রদেশের ভেতরে ৪.৫ বছর ধরে যারা লুকিয়ে ছিল, গোপনে ছিল, ভোটের নোটিফিকেশনের পর তারা বেরিয়ে এসে ঘুরে বেড়াচ্ছে। কেউ হুমকি দিচ্ছিল, কেউ বলছিল, কিন্তু যখন প্রথম ২ পর্বের ভোট সম্পন্ন হয়, ওদের এটা মনে হয়েছিল যে প্রথম ২ পর্ব ভোটের পর ওখানে বিশেষভাবে বিপক্ষ অনেক ভালো রেজাল্ট করবে। ওরা অবাক হয় যেখানে পুরো চক্রান্তটা, মানে দেশ বিদেশের পুরো চক্রান্ত ভারতীয় জনতা পার্টিকে পরাস্ত করার জন্য, সেখানেও ভারতীয় জনতা পার্টি খুব ভালো ফল করেছে। তো আপনারা লক্ষ্য করেছেন হয়তো অনেক বিপক্ষের নেতা প্রদেশ থেকে টিকিট বুকিং করা শুরু করে দিয়েছিলেন বাইরে পালিয়ে যাওয়ার জন্য। কেউ ইংল্যান্ড শিফট করছে, কেউ অস্ট্রেলিয়া শিফট করছে। যারা উদ্ধারকর্তা তারাও নেপাল পালানোর চেষ্টা করছে। আমরা তো নেপালের বর্ডারেরও জয়েন্ট পেট্রোলিং শুরু করে দিয়েছিলাম তখন এসএসপির সাথে। একবার ঈদের গরম একটু শান্ত করতে দিন আমাদেরকে, একটা রাস্তা বেরোবে তখন। কিন্তু ওরাও বদলেছে। আপনি নিজেই বলেছেন যে যারা রাম ভক্তের ওপর গুলি চালাতো তারাই হনুমানের গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, এটা তো পরিবর্তন, ভালো কথা, এটা হওয়া উচিত। আর আমার তো ভালোই লেগেছে। আর দেখবেন অবশেষে কত পরিবর্তন হয়েছে। ১৯৯০-এ রাম ভক্তদের উপর গুলি চলেছিল, অযোধ্যায় একটা পাখিও উঠতে পারবে না এই ধরনের কথা বলতো। ২০০৫-৬ সালে বলতো যে রাম আর কৃষ্ণ বলে তো কিছুই ছিল না। যখন আমরা দীপোৎসবের আয়োজন করি ২০১৭-এ অযোধ্যাতে, সেখানেও তাতে তারা আঙুল তুলেছিল। যখন প্রধানমন্ত্রী অযোধ্যায় রাম মন্দিরের আধারশিলা রাখেন আর পুরো দেশ জুড়ে একটা পরিবেশ তৈরি হয়, তখন এদের সুর বদলায়, এরা বলতে শুরু করে রাম প্রত্যেকের। আগে তো রামে বিশ্বাসী ছিল না, আর যখন বাস্তবিক রামের শক্তি টের পায় তখন রাম সবার হয়ে গেল। আর উত্তরপ্রদেশের বাবুয়ার অবস্থা তো দেখুন একবার কি হয়েছে। এখনো সব মঞ্চে যায়, মানে যারা আগে প্রদেশের অপরাধীদের প্রশ্রয় দিত, পিস্তলের ফ্যাক্টরি বানাতো, পিস্তল বিলি করত, আগুন জ্বালিয়ে দিত সব জায়গায়। আর এখন আপনি দেখবেন প্রতিটি জায়গায় হনুমানজির গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর এবার দেখবেন উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের পরে, তখন ২০২৪-এ আমরা লোকসভার নির্বাচন করব, তার আগে অযোধ্যার যে রাম মন্দির ভগবান রামের মন্দির হয়ে গিয়ে থাকবে, রামলালা বিরাজমান হয়ে থাকবেন। এই যত আছে না, এরা আগে পিস্তলবাজ ছিল আর এখন এরা বজরঙ্গবলীর গদা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের ওই সময় অযোধ্যায় করো সেবার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। কিন্তু আপনিও কখনো কখনো এমন সব কথা বলে দেন, আপনি বলেছেন বিগত সরকার কবরস্থানে খরচা করত, আমরা তীর্থস্থানে খরচ করব।
এটা তো ঠিক কথাই। কিন্তু কবরস্থানও তো জরুরি। দেখুন, প্রত্যেকের নিজস্ব প্রয়োজনীয়তা আছে, আর যেমন যার ভাবনা সে তেমন কাজ করবে। আমি আমার গোরখপুরের উন্নতি নিয়ে করার ছিল, তাই এখানে আমরা এইমসের মতো জিনিস বানিয়েছি। আমরা ফার্টিলাইজারের বন্ধ কারখানাকে আবার খুলে দিয়েছি। এখানকার প্রাথমিক সুবিধার দিকে মনোযোগ দিয়েছি। জনসংখ্যা বাড়ার সঙ্গে গোরখপুরে লোক পরিবারের সাথে গোরখপুরে আসতে পারে। দেখুন, প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর গোরখপুরের কাছে, রামগড়ের তাল ঝিল। আমি দেখছিলাম কত কত পরিবার বোটিং করছে, কেউ প্রকৃতির মধ্যে পার্টি করছে, কেউ পরিবারের সাথে ঘুরতে বেরিয়েছে ঝিলে। তো এই সভাগৃহ, প্রেক্ষাগৃহ গোরখপুরবাসীর 5 বছরের মধ্যেই পেয়েছে, তাই না? 2017-র আগে বিদ্যুৎ পাওয়া যেত না গোরখপুরে। গোরখপুরে সারা প্রদেশে পাওয়া যেত না, বিদ্যুৎ ছিলই না। এই যে ফ্রিতে দেওয়ার কথা বলে না, সেই সময় ছিলই না। হুম। অন্ধকারে থাকা অভ্যেস হয়ে গিয়েছিল, কারণ ওদের সমস্ত কাজকর্ম অন্ধকারেই হতো। তো বিদ্যুৎ আসতেই দিত না। যখন আমি মুখ্যমন্ত্রী হই তো আমাকেও বলেছিল, স্যার গোরখপুরে 24 ঘন্টা বিদ্যুৎ দেবেন আপনি? আমি বলেছিলাম, গোরখপুরই কেন, বাকি প্রদেশ কেন বঞ্চিত থেকে যাবে? তো বলে, না সাহেব, আগে থেকেই এমনই নিয়ম, যেখানকার সিএম সেখানেই শুধু হবে। আমি বলি, আমি সিএম শুধু এখানকার নয়, আমি সারা প্রদেশে সিএম। আর আমি বলি যে গোরখপুরের কোনো ব্যক্তি এটা স্বীকার করবে না যে শুধু গোরখপুরে বিদ্যুৎ এসেছে। গোরখপুরবাসী সেদিন বিদ্যুৎ পাবে যখন সারা প্রদেশে 24 ঘন্টা বিদ্যুৎ আসবে। আর আমরা একসাথে এপ্রিল 2017-তে সারা প্রদেশ জুড়ে বিদ্যুৎ এনেছি। যে উন্নতি আপনারা গোরখপুরে দেখছেন, এই উন্নতি সারা প্রদেশ জুড়ে আলাদা আলাদা শহরে পুরো প্রদেশের ব্র্যান্ডিং হয়েছে, প্রদেশের এক নতুন পরিচয় হয়েছে। আর উত্তরপ্রদেশে আমরা এটাই করেছি। এই যে বংশবাদী পরিবারবাদীরা আছে না, পরিবার এদের সঙ্গে ততদিন আছে যতদিন লুটের ভাগীদার। শেষ হলে ছেলে তো বাবাকেও ধাক্কা দিয়ে দেয়, আর ভাইপো কাকাকে ধাক্কা মারে। এদের কাছে কোনো কিছু আশা করবেন না। এই যারা নিজের পরিবারকে সম্মান করে না, পরিবারবাদী হওয়ার নাটক করে, আর তারপরেও তাদের সম্মান রক্ষা করতে পারে না, তাদের কাছে কিসের আশা? তারা প্রদেশকে কিভাবে সামলাবে? নিজের পরিবারকেই সামলাতে পারে না। একটা অভিযোগ বারবার ওঠে নবীনদের রোজগারের, আর সব জায়গায় এই কথাটা ওঠে যে যত রোজগারের কথা আপনি বলেছিলেন সেটা করতে পারেননি। রাজাজি, দেখুন, আমি এর সঙ্গে সহমত নই। এখন 5 বছরের মধ্যে 3 বছর আমাদের প্রদেশ সততার সঙ্গে কাজ করেছে, এটা জানি। 2 বছর আমাদের শুধু কোভিড সামলাতেই চলে গেছে। কিন্তু 5 বছরে আমরা যত সরকারি চাকরি দিয়েছি, দেখুন, শুধু চাকরির বিজ্ঞাপনটা দিলেই চাকরি হয়ে যায় না, তাই না? চাকরি একটা পারদর্শী ব্যবস্থার সাথে সব নবীনদের চাকরি হয়ে যায়, তাদের প্রপার ট্রেনিং হয়ে যায়, ওদের প্লেসমেন্ট হয়ে যায়, আর ওদের স্যালারি ওদের পরিবার পর্যন্ত পৌঁছতে শুরু করে। এটা একটা সম্পূর্ণ প্রক্রিয়া। আমরা 5 বছরে 5 লক্ষেরও বেশি নবীন যুবকদের সরকারি চাকরি দিয়েছি। আমি এই কথাটা বলতেই পারি যে 2003 থেকে শুরু করে 2017 পর্যন্ত এই 14-15 বছর ধরে সাপা বাসপা সাপার সরকার ছিল। এরা 14-15 বছরে যত চাকরি দিয়েছে, আর যত চাকরির অ্যাড দিয়েছে, আর যে প্রক্রিয়া এরা বরাবর শুরু করেছিল, আপনি দেখে থাকবেন, তার বেশিরভাগই বিতর্কিত হয়েছে। আদালতকে স্টে অর্ডার দিতে হয়। আমরা এই যে চাকরি বেরিয়েছি পুরো পারদর্শিতার সাথে, কারণ দেখুন, প্রথম দিন থেকেই আমার ধারণা ছিল যাতে কোথাও বিভাজন না হয়। ইউপির কোনো নবীন প্রজন্মের সঙ্গে অবিচার ঘটলে, তাদের সাথে অন্যায় হলে, সেই সংস্থা দায়িত্ব নেবে যে সংস্থা এই পরীক্ষার সঙ্গে যুক্ত। আর আমরা মামলাও করেছি, কিছু মামলায় তো খুব কড়া ব্যবস্থাও নিয়েছি। একটা মামলায় তো আমি পুরো ব্যবস্থাকে ভেঙে দিয়ে পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত লোককে জেলে পাঠিয়ে দিয়েছি। আমি ছেড়ে কথা বলিনি। আমি বলি, ইউপির যুবকদের সঙ্গে অন্যায় করলে কোনো ছাড় নেই, ব্যাস। হ্যাঁ, এই প্রক্রিয়াকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবার প্রয়োজনীয়তা আছে। যেমন আমরা
নন গ্যাজেটেড যেমন যেমন গ্রুপ 2 আর গ্রুপ 3 যত রকমের পোস্ট আছে, এদের সবার জন্য কমন এলিজিবিলিটি টেস্ট আমি ইউপির মধ্যে চালু করে দিয়েছি। 25 লক্ষেরও বেশি পরীক্ষায় বসেছে। তার রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশ পাবে। আমরা অন্য প্রক্রিয়াগুলোকেও ভালোভাবে এগিয়ে নিয়ে গেছি। কোভিড এতে বাধা সৃষ্টি করে, তাহলে আমরা এর চেয়েও আরও ভালো করতে পারতাম। এসব সরকারি চাকরি আমরা 70 লাখ লোকের রোজগারের কথা বলেছিলাম, আর আমি এই কথাটা আপনাকে বলতে পারি, আমরা 2 কোটির চেয়েও বেশি মানুষকে রোজগারের পথ দেখিয়ে দিয়েছি। এই জন্য ব্যবস্থা করেছি কারণ আমাদের যে ল অ্যান্ড অর্ডার অবস্থাটা ইউপিতে রয়েছে সেটা অনেক সংশোধন হয়েছে। আজ আমি বলতে পারি যে ইউপির ভেতরে দেশের এবং পৃথিবীর সমস্ত বড় বিনিয়োগকারী ইউপিতে বিনিয়োগ করতে চায়। 2017-র আগে কেউ আসতে চাইতো না এখানে, যারা ছিল পালাতে চাইতো তারা। 2017-র পরে যে পরিবর্তনটা হয় তার আগে 6 মাস মানুষ দেখতে থাকে। এই বিষয়টা দেখছিল যে কতটা পরিবর্তন হবে বা হবে না। আমার মনে আছে যে যখন আমাদের নিজেদের প্রথম ইনভেস্টমেন্ট সামিটে উত্তরপ্রদেশের লখনৌতে আয়োজনের জন্য সিদ্ধান্ত নিই, তো আমি স্বয়ং রোড শোয়ে টিম পাঠিয়েছিলাম। তো সেটা বেশি সফলতা পায়নি। আহমেদাবাদে টিম যায়, ব্যাঙ্গালোর টিম যায়, হায়দ্রাবাদে যায়, কলকাতায় যায়। সব মিলিয়ে প্রায় 20,000 কোটি ইনভেস্টমেন্টের প্রস্তাব এসেছিল। ওনারা খুব নিরাশার স্বরে বলেছিলেন যে স্যার পরিবেশ নেই এখানে। তো আমি বলি যে দেখুন ইউপিতে পরিবর্তন হয়েছে, তো আপনারা যেটা বলতে চাইছেন, ওরা বলে যে না। আমি বলি চলো একটাই আমি যাব। আমি বোম্বাইয়ে নিজে যাই। আশ্চর্য হয়ে যাবেন, বলবো যে মুম্বাইয়ের একটা রোড শোতে দেশের সমস্ত বিনিয়োগকারী এসেছিলেন। আমি যার সঙ্গে কথাবার্তা বলতাম, বলতে যে দেখুন আমরা ইউপিতে প্রতিজ্ঞা করে এসেছি যে ইউপিতে আর কখনো আসবো না। আমি বলি কিন্তু কেন? তো ওনারা বলেন যে সাহেব ইউপিতে সেই ধরনের পরিবেশটা নেই। আমি বলি যে পরিবেশ তো আমরা এখন দিচ্ছি। ওনারা বলেন যে হ্যাঁ, কিছু ভালো কথা এখানে আমাদের কানে এসেছে, আর যদি এটা কন্টিনিউড চলতে থাকে তাহলে আমরা ভেবে দেখব। আমি বলি আপনারা আমাদের ইনভেস্টমেন্ট সামিটে আসুন। বিশ্বাস করবেন না যে আমরা 4,68,000 কোটি বিনিয়োগের প্রস্তাব পেয়ে যাই, যার মধ্যে আমরা 3 লক্ষ কোটির বেশি প্রস্তাবকে আমরা বাস্তবে রূপও দিয়ে দিয়েছি, যার মধ্যে অনেকগুলো ইউনিট প্রোডাকশনও চালু করে দিয়েছে এই মুহূর্তে। কোভিড কালের মধ্যেই, কোভিডের প্রতিবন্ধকতার সাথেই 67,000 কোটিরও বেশি বিনিয়োগের প্রস্তাব আমরা বাস্তবে গ্রহণ করতে পেরেছি। দেশের প্রথম ডিসপ্লে ইউনিট ইউপিতে লাগানো হয়, প্রোডাকশনও আরম্ভ হয়ে গেছে। ডাটা সেন্টার ইউপিতে একটা নয়, 3-3টে হচ্ছে বর্তমানে। আর এই করোনা যদি মাঝখানে না আসতো তাহলে এতদিনে আমরা দেশের কেন পৃথিবীর সবথেকে বড় ফিল্ম সিটি উত্তরপ্রদেশে নিয়ে চলে আসতাম। এটা বেশ বড় খবর। হ্যাঁ, বড় খবর তো বটে। মুম্বাইতেও শুনেছি মানুষ বলছে আপনি মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি এখানে নিয়ে আসবেন, মুম্বাইয়ের লোকসান করার চেষ্টা করছেন। আমি তো নিয়ে আসবো না, আমরা তো এখানে স্থাপিত করব, সারা পৃথিবীর হবে। কিন্তু হ্যাঁ, আমরা যে সুরক্ষার পরিবেশটা দিয়েছি, প্রতিটি ফিল্মের যে প্রোডিউসার আছে, অ্যাক্টর আছেন, তারা ইউপির সঙ্গে মিলে কাজ করতে ইচ্ছুক রয়েছেন। এই জন্য ইচ্ছুক যে এখানে আজকের দিনে কোনো রকম গুন্ডাগিরি নেই, কেউ তোলা উসুল করতে যায় না সেখানে। কারণ আসল কারণ যে এই রকমের দুঃসাহস করবে সে জানে পরের দিন তাকে থানার সামনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে, আর সেই জন্যই কেউ এই ধরনের দুঃসাহস আর করে না। মানুষের মনে একটা বিশ্বাস হয়েছে যে আমি কৃতজ্ঞ। যখন আমি লখনৌ মিউনিসিপ্যাল কর্পোরেশনের বন্ড চালু করার জন্য মুম্বাই স্টক এক্সচেঞ্জে গিয়েছিলাম, তো সেই সময়ে মুম্বাইয়ের সবাই, এমন বিশিষ্ট প্রোডিউসার, অ্যাক্টর, তাদের সঙ্গে আবার বৈঠক হয়েছিল। সবাই আগ্রহ দেখিয়েছিল, সবাই বলেছিল যে কিছু একটা তো হওয়া উচিত, কিছু অবশ্যই করা উচিত, নইলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি মরে যাবে। তো আমি বলি উত্তরপ্রদেশ তৈরি আছে, উত্তরপ্রদেশে আপনারা আসুন, আমাদের প্রচুর কাজ হচ্ছে, যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে। আমি বিশ্বাস করি যে
এটা ইউপির জন্য একটা নতুন সুযোগ করে দেবে। উত্তরপ্রদেশ এতে অনেক কিছু দেওয়ার সুযোগ পাবে। দুই পরম্পরার লোকসংস্কৃতি থেকে শুরু করে বৈশ্বিক স্তরের ভালো ফিল্মগুলো ইউপির মাধ্যমে দেশ এবং দুনিয়াতে যেতে পারবে এবং আমার ইউপির ফিল্ম সিটিটাও বেঁচে যাবে। কিন্তু মুম্বাই ফিল্ম সিটি থেকে তো ভাবিজিও এসেছিলেন। এখানে উত্তরপ্রদেশের জনগণ এদের সব ধরনের আচরণ দেখে নিয়েছে। উত্তরপ্রদেশবাসীদের ওপর অনেক অত্যাচার হয়েছে, আর করোনা কালখণ্ডতে তো এখানে সব থেকে জীবন্ত উদাহরণ। কি ঘটেনি সেই সময়? ইউপি বিহারের লোকদেরকে জবরদস্তি তাড়ানো হয়েছে, ওদের জলের কানেকশন কেটে দেওয়া হয়েছে, ওদের বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হয়েছে, ওদের রেশন ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। আমি দেখেছি যখন ইউপি বর্ডারে বেশি সংখ্যক লোক আসে, প্রধানমন্ত্রীজিও চিন্তিত ছিলেন যে লকডাউন চলছে, করোনায় কিভাবে বাঁচানো হবে, কি পরিস্থিতি হবে। আমি পারমিশন চাই, এই মানুষদের যদি রাস্তার মধ্যে ক্যাম্প বানাতেও হয়, আমাদের ব্যবস্থা কিছু একটা করতেই হবে, তাই না? 12,000 বাস আমি তখন ওখানে পাঠাই, টিম পাঠাই একই রাতের মধ্যে, আর বলি যে জেলার ওরা সেই জেলায় ওদেরকে পৌঁছে দিন। সেই সময় কোয়ারেন্টাইন পিরিয়ড 20-21 দিনের ছিল। আমি বলি 1 মাস এদেরকে রাখুন, খাবারের ব্যবস্থা করো, চেকিংয়ের ব্যবস্থা করো, এদেরকে মেডিকেল চেক আপ হতে থাকে যেন, সমস্ত সুবিধা এদেরকে দিন। তারপর যখন যাবে 15 দিনের রেশন এদের সঙ্গে যাওয়া দরকার এদের ঘর পর্যন্ত পৌঁছানোর জন্য। 15 দিন পরে এদের রেশন কার্ডে রেশন পাওয়া শুরু হয়ে যায়। একটা বড় সংখ্যা ইউপির বাইরে ছিল, বহু রাজ্য ওদের নিতে অস্বীকার করে দেয়। আমরা বলি যে না, এ লড়াই রাজ্যের নয়, এ করোনার বিরুদ্ধে মানবতার লড়াই। আর যারা ইউপিতে আসবে আমরা তাদেরকে দেখাশোনা করব, তাদের থাকার ব্যবস্থা করব, তাদের খাবারের ব্যবস্থা করব। আর আমি আমার অফিসারদের এই বিষয়ে নির্দেশ দিয়েছিলাম যে যখন ইউপি থেকে যাবে তো ওদেরকে লাঞ্চ প্যাকেট আর জলের বোতল অবশ্যই দেবেন। যদি আমাদেরকে অ্যালাউ করেন তাহলে রাজ্যের সীমা পর্যন্ত ওদের ঘর পর্যন্ত পৌঁছে দেবেন। আর যদি সরকার ওখানকার অনুমতি না দেয়, অন্ততপক্ষে ওদের সীমা পর্যন্ত পৌঁছে দেবেন। কিন্তু ওরাই তো চাইতো, এখান থেকে যখন যেতেন খাবার তো ওরা আগেই খেয়ে নিত, খালি ডাব্বাটা সঙ্গে রেখে দিত নিজেদের কাছে, আর দেখাতেন যে ওখানকার প্রশাসনকে, দেখো এটা ইউপি দিয়েছে আমাদেরকে। এটাই মানবতাকে বাঁচানোর যে লড়াইটা, প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে আমরা এই লড়াইটা লড়েছি। আর ইউপির প্রবাসী কর্মী ও শ্রমিকদের জন্য যে কাজ হয়েছে, পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত সংস্থা স্বয়ং কোভিড নিয়ন্ত্রণে এবং প্রবাসী কর্মী এবং শ্রমিকদের ম্যানেজমেন্ট কিভাবে আমরা সম্পন্ন করেছি, এই সমস্ত দেখুন, তাই নিয়ে। আপনার কথা আমি মানছি, কিন্তু এটাও দেখে আশ্চর্য লাগে যে উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, তা সত্ত্বেও এখানে করোনার কেসেস ওই 1-2 মাস যদি আমরা ছেড়ে দিই, অত দ্রুত ছড়ায়নি। দেখুন, আমি এতটা পরিমাণে ব্যস্ত থাকা সত্ত্বেও কোভিডের নিয়মিত রিপোর্টিংটা নিই। নিয়মিত মানে এই 25শে মার্চ 2020 থেকে শুরু করে আমি একটা দিনও কিন্তু বাদ দিইনি। কিন্তু গোরখপুরে আমার কাছে রিপোর্ট চলে আসে সকাল 4টের সময়। একটা বিষয় নিয়ে আলোচনা করতে থাকি আমি। কোথাও কোনো ত্রুটি থেকে গেলে তাই নিয়ে ওদেরকে বলি যে দেখো ভাই, এটা এইভাবে ঠিক করে নাও। আর আমাদের কাছে যেসব অভিজ্ঞতা ছিল, যে কোভিড নিয়ন্ত্রণে ইউপির যে সফলতা, তার পেছনে কারণ রয়েছে। এক, আমরা এখানে মস্তিষ্ক জ্বর নির্মূলের লক্ষ্যে একটা বড় পদক্ষেপ নিয়েছিলাম। মস্তিষ্ক জ্বর এখানে 1976-77 এসেছিল। প্রতি বছর হাজার হাজার শিশুর মৃত্যু হয়েছে। গোরখপুর, কুশীনগর, দেওরিয়া, মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, অবস্থি, সন্তকবিনগর, ওদিকে বলরামপুর, গোন্ডা, শ্রাবস্তি, বহরাইচ, আর এখান থেকে শুরু হয়ে সাহারানপুর পর্যন্ত। শুধু গোরখপুর কমিশনের মধ্যেই 1500 থেকে 2000 শিশুর মৃত্যু প্রতি বছর হতো। আপনারা অনুমান করবেন এরা যে
গরিবদের কথা বলতো না, তারা বাস্তবে গরিবদের জন্য কখনই কোনো কাজ করেনি। শিশুরা মারা যেত। আমি কখনো কোনো মুখ্যমন্ত্রীকে এর আগে গোরখপুরের বাহারি মেডিকেল কলেজে প্রতি বছর মৃত্যু হতো, বেশি মৃত্যু বাহারি মেডিকেল কলেজেই হতো, কোনো রকম কোনো চিফ মিনিস্টারকে আমি ওখানে ভিজিট করতে দেখিনি, যারা গিয়ে ওই গরিবদেরকে প্রতি, অসহায়দের প্রতি সহানুভূতি দেখাতে পারত। ওরা পরিবার চালায়, ওরা পরিবারের নামে কলঙ্ক। ওরা সবাই, শিশুরা মারা যেত, এক একটা বেডে 4 জন শিশু শুয়ে থাকতো, ভয়ঙ্কর গন্ধ, পাখা ছিল না। আপনি একবার ভাবুন, মানে জুন জুলাইয়ে 3rd ফ্লোরে, যেটা এনকেফ্লাইটিসের ওয়ার্ড ছিল, 3rd ফ্লোর ছিল সেটা, লিফট ছিল না সেখানে, পাখা ছিল না সেখানে, ওই উত্তপ্ত ওরকম গরমে একটা বেডে 4 বাচ্চা, একটা বাচ্চার সঙ্গে 4 থেকে 5 জন পরিবারের সদস্য। আর তারপর দুর্গন্ধ, এত ভয়ঙ্কর দুর্গন্ধ ওখানে হতো, খারাপ পরিস্থিতি ওখানে, ভয়ঙ্কর। মানে আজ আমি বলতে পারি যে আজ এই সমস্ত অবস্থা শুধরে দিয়েছি আমি। আজ বাহারি মেডিকেল কলেজে কেউ গেলে সেখানে দেখবে যে একজন যদি অসুস্থ হয়েও যায়, ওই শিশুর জন্য একটা সেপারেট বেড রয়েছে, সেন্ট্রাল এসির সঙ্গে যুক্ত সব। টেম্পারেচার 45-এ পৌঁছবে, তখনও ওখানকার টেম্পারেচার 20 থেকে 22 থাকবে, তার বেশি কখনো হবে না। আমরা এসি লাগিয়ে দিয়েছি, প্রতিটি জায়গায় আমরা এসি লাগানো হয়ে গেছে, প্রতিটি জায়গায় আমরা ওখানে বাচ্চাদের যে বাচ্চাগুলোর যে সুবিধার জন্য যা যা কিছু প্রয়োজন ছিল সমস্ত সুবিধা দিয়ে দিয়েছি। আর পর্যাপ্ত মাত্রায় সমস্ত সুবিধা ওখানে দেওয়া হয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র ওখানেই দিইনি, ইনফ্রাস্ট্রাকচারও বাড়িয়েছি, ভারত সরকার সুযোগ করে দিয়েছে, আইসিইউ বেডস আমরা বাড়িয়ে দিয়েছি, তার উপর সার্ভিলেন্স আমরা মজবুত করেছি। আজ আমরা 95% অসুস্থ তো তাকে নিয়ন্ত্রিত করতে পেরেছি, 99% মৃত্যুর সংখ্যা আমরা কমাতে পেরেছি এখানে এনকেফ্লাইটিসের। স্বচ্ছ ভারত মিশন, জলজীবন মিশন, সেটা কার্যকরীভাবে চালু করা এবং বিভাগীয় সমন্বয়। আমি নিজে সমীক্ষা নিয়ে পড়েছি প্রতি মাসে। ভাই বলো, গোরখপুরে কত মিটিং হয়েছে, নিজের কতগুলো কার্যক্রম হয়েছে অ্যাওয়ারনেস নিয়ে, কোন বিভাগ কী করছে। একবার দুবার যদি কোনো বিভাগের রিপোর্টে এতটুকু ভুল থাকতো, এমন নয় যে যেখানে যা বিভাগ আমাকে দিচ্ছে তাতেই আমি সন্তুষ্ট থাকতাম। আমি এতে ইউনিসেফ এবং 5 ওই রকম সংস্থার সাহায্য নিয়েছি, তাদের থেকেও আলাদা করে রিপোর্ট চাইতাম যে আপনারা আমাকে রিপোর্ট দিন, আমাদের কোন বিভাগ কাজ করছে আর কে করছে না। কোনো রকম অবহেলা দেখলে সেই বিভাগ অধ্যক্ষের থেকে জবাব চাইতাম আমরা। দেখুন, এটা চলবে না কখনোই। আমাদের অসহায় শিশুরা মরবে আর তোমরা রিপোর্টিং করে সময় নষ্ট করবে এইভাবে, এটা তো হতেই পারে না। আর আজকে আমি বলতে পারি যে যে অসুখ প্রায় 40 বছর পর্যন্ত, মানে পূর্ব উত্তরপ্রদেশের ভেতরে ভেতরে 50,000 অসহায় শিশুর মৃত্যু, আমি এটা বলতে পারি যে আমরা সেই শিশুদেরকে বাঁচিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনার ফিলিংসটা আমি বুঝতে পারছি। আমরাও সেসব ছবিতে দেখতাম, টিভিতে দেখে খুবই কষ্ট হতো। আর সত্যি বাস্তবেই এতে উন্নতি হয়েছে। মানে আপনি ঠিকই বলেছেন। কিন্তু আপনার যেটা ফিলিংস গরিব মানুষদের প্রতি যে কাজ করেছেন, সেটা আপনার সঙ্গে থাকা মন্ত্রীদের কাছ পর্যন্ত পৌঁছয়নি। বারবার বলছে, পিছিয়ে পড়া, অতি পিছিয়ে পড়া বর্গের প্রতি ন্যায় হয়নি, তাদের অধিকার দেওয়া হয়নি। এই অসহায় বাচ্চারা কোন পরিবারের, কোন বর্গের সঙ্গে যুক্ত, কাদের সঙ্গে জড়িত? আমার মনে হয় যে এদের মধ্যে ফরওয়ার্ড জাতির বাচ্চা ছিল। যদিও শিশুদের মধ্যে ভেদাভেদ থাকে না, যদি আপনি এই বিষয়েই আলোচনা করতে চান, তাহলে মারা যেত যেসব শিশু, তাদের 90% শিশু অনুসূচিত জাতি, জনজাতি, পিছিয়ে পড়া জাতি ছিল। এদের ভিতরে কেউ কখনো হসপিটালে গেছে, কখনো সুযোগই তো ছিল না।
কারণ এটা সব, দেখুন, এরা এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে। এটা ভুলে গেছে যে ভারতীয় জনতা পার্টি কোনো পরিবারতন্ত্র নয়, যে ভারতীয় জনতা পার্টিকে আপনারা পরিবারের ছাঁচে ফেলে দেবেন। বরং ভারতীয় জনতা পার্টিকে তার জাতীয়তাবাদী নীতির ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির আধারে মিলিয়ে দিতে হবে। নিজেদের সংকীর্ণ ভাবনার ওপরে উঠে ভারতীয় জনতা পার্টির মহৎ ভাবনার সাথে যুক্ত হওয়া উচিত। এরা ভাবতেই পারে না। অনেক রকমের এমন দুষ্কৃতি ওরা করতে পারছে না, যেগুলো আমি মুখ্যমন্ত্রী থাকায় ওরা পুরো করতেই পারছে না কিছুতে।